নিজের স্ত্রীকে ছোট ভাইয়ের বউ হিসাবে দেখা একজন পুরুষের জন্য কিরকম পীড়াদায়ক এটা হয়তো খুব সহজে বোঝার উপায় নেই। 3 মাস আগে মৃত ব্যক্তিকে হুট করে চোখের সামনে দেখে হতবম্ব হিয়া। দরজা ধরে ঠক ঠক করে কাঁপছে সে ভয়ে আতঙ্কে। সুপ্ত পায়ে জোর পাচ্ছে না। নিচে দারোয়ানের কাছে শুনেছে যে তার ছোট ভাই তার বউকে বিয়ে করে নিয়েছে, দুজন নাকি সুখে শান্তিতে সংসার করছে। সুপ্ত ভেবেছে হয়তো তার সাথে মজা করছে দারোয়ান। দারোয়ানের আবার রসিকতা করার স্বভাব আছে। সুপ্ত কথাগুলো সিরিয়াসলি না নিলেও কেন জানি কথাগুলো শুনে সুপ্তের বুকের ভিতর ব্যথা অনুভব হয়। দারোয়ান চাচা কথাগুলো সিরিয়াস ভঙ্গিতেই বলে সুপ্তকে, কিন্তু হিয়া দরজা খোলার সময় সাথে সাথে সুপ্তর ছোট ভাই রিপ্ত কই গো বউ, কে এসেছে বলি রুম থেকে ডাকতে থাকে। সুপ্ত বুঝতে পারে যা শুনেছে তার সমস্ত সত্যি। একটা মিশন সব শেষ করে দিয়েছে তার। নিজের বউকে ভাইয়ের বউ বানিয়ে ফেলেছে। মাত্র 3 মাসের ব্যবধানে জীবনে এরকম পরিবর্তন মেনে নেওয়া খুবই কষ্টকর ব্যাপার। মানুষ বছরের পর বছর চলে গেলেও একটা অর্থহীন ভবিষ্যৎহীন সম্পর্ক থেকে বের হতে পারে না। আর সুপ্তর পরিবার কত সহজে সবকিছু ভুলে নিজের মতন করে জীবনে এগিয়ে গেছে। কাকে দায়ী করবে সুপ্ত এসবের জন্য? নিজের নিয়তিকে, নাকি নিজের পরিবার, বাবা মা ভাই, আর নাকি নিজের সহধর্মিণীকে? ও, এখন তো আর সে নিজের সহধর্মিণী নেই, ছোট ভাইয়ের বউ হয়ে গেছে। যাকে নিজের ভেবে নিজের দেখে মিশনে গেল, আজ তাকে আর নিজের বলার কোনো অধিকার নেই তার। নিয়তির এই নির্মম পরিহাস না চাইতেও তাকে মেনে নিতে হবে। মাস 3 আগে একটা সিক্রেট মিশনের জন্য সুপ্ত নিজের জীবন বাজি রাখে। মিশনে যাওয়ার সময় সে কি কান্না করেছিল হিয়া তাকে জড়িয়ে ধরে। আর আজ ওই সব কান্না সুপ্তর কাছে নিছকই একটা নাটক মনে হচ্ছে। মিশনে গুলিবিদ্ধ হয়েছিল সুপ্ত। মিশনের জায়গায় বোম ব্লাস্ট হয়ে অনেকেই মারা যায়, আর কয়েকজনের অবস্থা এতটাই আশঙ্কাজনক যে তারা এখনো হসপিটালে অ্যাডমিট। সুপ্ত গুলিবিদ্ধ হওয়ার পর ওই জায়গা থেকে তাকে একজন অফিসার সরিয়ে নেয়, যার দরুন সে বেঁচে যায়। পরবর্তীতে সুপ্তের জামা কাপড় আনতে গিয়ে ওই অফিসার তার জীবন দেয় বোম ব্লাস্টে। সুপ্ত এতটাই অসুস্থ ছিল, বাড়িতে খবর দেওয়ার মতন কোনো পরিস্থিতি তার ছিল না। সকলে ভেবেছে সুপ্ত মারা গেছে। অবশ্য ভাবা দোষের বা ভুলের কিছু না, কোনো খোঁজ খবর না থাকলে এটা ভাবাই স্বাভাবিক। হিয়াও কোনো কথা বলছে না, আর না বলছে সুপ্ত নিজে। এর মধ্যে সুপ্তর মা হিয়াকে ডাকতে থাকে। কি হলো বৌমা, কে এসেছে বলতে বলতে তিনি এগিয়ে এসে দরজার দিকে তাকিয়ে থমকে যায়। এক এক করে সকলেই এসে উপস্থিত হয় দেখার জন্য যে কি হয়েছে। দরজার সামনে স্বয়ং সুপ্তকে দেখে সকলে ভূত দেখার মতন চমকায়। সকলে নিস্তব্ধ হয়ে থাকলেও সুপ্তর ছোট বোন চুপ করে থাকে না। ভাইয়া বলে দৌড়ে এসে সুপ্তকে জাপটে ধরে। শব্দ করে কাঁদতে কাঁদতে শিফা বলে ওঠে, তুই সত্যি এসেছিস ভাইয়া? আবার ফাঁকি দিয়ে হাওয়ায় মিলিয়ে যাবি না তো? বল না ভাইয়া বল। বলেই সুপ্তকে ঝাঁকাতে থাকে শিফা। বুকের বাঁ পাশে শিফার মাথা, যেটা বারবার বুকে বাড়ি খাচ্ছে, সেখানেই গুলি লেগেছিল, ঘাটা এখনো শুকায়নি। শিফার চোখের পানি নাকি সুপ্তের ঘা থেকে রক্ত পড়ছে সেটা বুঝতে পারল না সুপ্ত। এরই মধ্যে সকলেরই হুঁশ আছে। সুপ্তর মা, বাবা আর ভাই সকলে সুপ্তকে দেখে আবেগ আপ্লুত হয়ে যায়। কান্না করে সুপ্তকে জড়িয়ে ধরে সকলে। এরই মধ্যে এখনো হিয়া নীরব দর্শক। সুপ্তর মা সুপ্তকে এনে সোফায় বসায়। সুপ্তর নির্বাক ভঙ্গিতে এদিক ওদিক তাকিয়ে দেখে কিছু একটার আয়োজন করা হয়েছে। কিসের আয়োজন বুঝল না সুপ্ত। হিয়ার মাও এখানে উপস্থিত। হিয়ার মা হিয়াকে ধরে দাঁড়িয়ে আছে। শিফা, আমাকে এক গ্লাস পানি দে তো বোন, বড্ড তেষ্টা পেয়েছে আমার। মনে হচ্ছে গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। সুপ্তর কথায় শিফা, আমি এখনই এনে দিচ্ছি ভাইয়া বলি এক দৌড়ে যায় পানি আনার জন্য। সুপ্তর মা আঁচল দিয়ে সুপ্তর মুখ মুছিয়ে দিতে দিতে চিল্লিয়ে বলে, তোর এত সময় লাগে এক গ্লাস পানি আনতে? শিফা যেই দৌড়ে গেছে অমনি দৌড়ে পানি নিয়ে আসে। সুপ্ত এক ঢোকে সব পানি শেষ করে ফেলে। ছেলেকে এমন তৃষ্ণার্ত দেখে সুপ্তর মা আঁচলে মুখ গুঁজে কেঁদে দেয়।
আমার বাপ, তোর কি হয়েছে? খুব খিদে লেগেছে বাপ? তোর পছন্দর রান্না হয়েছে আজ, আয় আমি খাইয়ে দিই কয়েকটা। সুপ্ত গলা ধরে বলে, আমার খিদে নেই মা, আমার মনে হয় না এই জন্মে খিদে লাগবে, লাগলেও ভালো করে খাওয়া হবে কিনা সন্দেহ। সুপ্তর বাবা ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এসব কথা কি বাপ? তুই কি আমাদের ওপর রেগে আছিস? বিশ্বাস কর, আমরা তোর অনেক খোঁজ খবর নেয়ার চেষ্টা করেছি, কিন্তু ওই একটাই খবর আসে বারবার। আমরা কি বা করতাম রে? এরই মধ্যে রিপ্ত বলে ওঠে, ভাই তুই বেঁচে আছিস কি করে? মরা মানুষ আবার পুনরায় জীবিত হয় জানতাম না তো। রিপ্তর এহেম কথায় সকলেই চটে যায়। রিপ্তর মা গিয়ে ঠাস করে এক চড় লাগিয়ে দেয় রিপ্তর গালে। তোর সাহস কি করে হয় আমার ছেলেকে এমন করে বলার? রিপ্ত গালে হাত দিয়ে বলে, মা আমাকে মারছো কেন? আমি ওইভাবে কথাটা বলতে চাইনি, আমি অন্যভাবে, ইনি তো আমার ভাই নাও হতে পারে, তাই না? তুমি বর্তমান যুগ সম্বন্ধে কতটুকুই বা জানো? কত বড় বড় ফ্রড এরকম সেজে ধোকা দেয়। সুপ্তর বাবা বলে, তুই চুপ কর, আমরা আমাদের ছেলেকে চিনতে একদম ভুল করিনি। বাবা মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না। সুপ্তকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া মানুষজন এখন হিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে আছে। কিছু সময় পূর্বেই সে মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেছে। সকলে ধরাধরি করে এনে হিয়াকে সোফায় বসিয়ে পানি দিতে থাকে। হিয়া পড়ে যাওয়ার দৃশ্য দেখে সুপ্ত উঠে দাঁড়ায়নি। তার পরিবার হিয়া সম্পর্কে কিচ্ছু বলছে না। কেন বলছে না এটা সুপ্ত বুঝতে পারছে না। হিয়ার মা এদিকে তুলকালাম কাণ্ড লাগিয়ে দিয়েছে। মেয়ের জ্ঞান হারানো নিয়ে হাজারটা কথা শুনিয়েছে সুপ্তর পরিবারের লোককে। হিয়া যখন চোখ খুলে তাকায়, সকলে তখন স্বস্তির নিঃশ্বাস নেয়। শিফা সুপ্তর কাছ থেকে এক চুলও সরেনি। ছোটবেলায় যেভাবে সুপ্তর হাতের আঙুল ধরে ধরে ঘুরে বেড়াতো, ঠিক সেভাবে। সুপ্তর একবার ভাবলো শিফাকে জিজ্ঞেস করবে, কিন্তু পর মুহূর্তেই কি যেন ভেবে চুপ হয়ে যায়। এসব কথা যত দেরিতে শুনবে ততই যেন মঙ্গল। বাড়ির লোক সুপ্তকে ফিরে পাওয়ার আনন্দে প্রশ্ন করতেও ভুলে গেছে যে এতদিন কোথায় ছিল, কি করেছে। সুপ্তর কেন জানি বাড়িতে দম বন্ধ লাগছে। যতটা উৎসাহ নিয়ে সে বাড়িতে এসেছে, তার ছিটে ফোঁটাও এখনো তার মধ্যে বিদ্যমান নেই। হারিয়ে গেছে সব। এদিক ওদিক তাকিয়ে স্বস্তি খোঁজার চেষ্টা করে সুপ্ত, কিন্তু তা তো মেলেনি। কে জানতো তার জন্য আরো বড় ধামাকা অপেক্ষা করছে। টেবিলের ওপর একটা সুন্দর ডিজাইন করা কেক রাখা। কেকের ওপর লেখা দেখে তৎক্ষণাৎ সুপ্ত বসা থেকে উঠে দাঁড়ায়। এলোমেলো কদম ফেলে নিজের রুমে ঢুকে দরজা লেখায়। লেখা ছিল, ওয়েলকাম আওয়ার নিউ মেম্বার। সুপ্ত ঘরে গিয়ে দরজা দিয়ে বসে আছে। সুপ্তর মা, বাবা, বোন সকলে দরজা ধাক্কা দিচ্ছে আর ডাকছে, কিন্তু সে দরজা খুলছেও না, আর না কোনো রেসপন্স করছে। শিফার সুপ্তর মা ভয়ে কাঁদতে থাকে। সুপ্ত দরজা খুলছে না দেখে সকলেরই অবস্থা বেগতিক। সুপ্তর মা কিছু একটা ভেবে দৌড়ে চলে যায় রুমের সামনে থেকে। শিফা আর তার বাবা শিফার মায়ের দিকে এক পলক তাকিয়ে আবারও ডাকতে থাকে সুপ্তকে। হিয়ার মাথা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। কেন জানি শত চেষ্টা করেও চোখ থেকে এক ফোঁটা পানি বের করতে পারছে না সে। মনে হচ্ছে আগেই কান্না করে চোখের পানি সব শেষ করে ফেলেছে। বিছানায় বসে হাঁটুর ওপর মাথা দিয়ে বসে আছে। হিয়ার মা পাশেই মেয়ের দিকে তাকিয়ে আছে। এরই মধ্যে হুট করে সুপ্তর মা হিয়ার শাশুড়ির রুমে ঢোকে। আওয়াজ পেয়ে হিয়ার মা তাকালেও হিয়ার একইভাবে বসে আছে। সুপ্তর মা এসে হিয়ার হাত ধরে টেনে বসা থেকে ওঠায়। হিয়া পড়তে গিয়েও নিজেকে সামলে নেই। আম্মা, কোনো কথা নয়, চলো আমার সাথে, বলেই হাঁটা দেয় হিয়াকে নিয়ে তিনি। পিছন থেকে হিয়ার মা বলে, বেআইন কি করছেন, এমন করছেন কেন? ওর একটু সময় দেন। সুপ্তর মা হিয়ার মায়ের কথায় পাত্তা দেয় না। এদিকে রিপ্ত আসতে গিয়ে দেখে মা হিয়াকে টেনে নিয়ে যাচ্ছে। রিপ্ত মাকে ডেকে জিজ্ঞেস করে, এভাবে কোথায় নিয়ে যাচ্ছে? একটু সময় দিতে সবাইকে। কিন্তু তিনি কারোর কথাতেই পাত্তা দেয় না। হিয়া এই সব কিছুতে অসুস্থ হয়ে পড়ে। আর পারছে না সে সব কিছু নিতে। সব কিছুরই একটা লিমিট আছে। আর কত সহ্য করা যায়? এই ফ্যামিলিতে বিয়ে হয়ে মনে হচ্ছে জীবনটাই তার ধ্বংস হয়ে গেছে। হিয়ার শাশুড়ি হিয়াকে দরজার সামনে এনে দাঁড় করায়। সকলেই সেখানে উপস্থিত হয়। তিনি হিয়াকে বলে সুপ্তকে ডাক দেওয়ার জন্য। হিয়া সকলের দিকে একবার ভালো করে তাকায়। কেউই কিছু বলছে না। হিয়ার এখন ইচ্ছে করছে এই বাড়ি ছেড়ে ছুটে পালিয়ে যেতে। ভিতরে সুপ্ত মাথায় এক হাত আর এক হাত বুকে দিয়ে চেপে ধরে রেখেছে।
কি অসহ্য যন্ত্রণা! কাউকে বোঝাতে পারছে না নিজের কষ্টটা। পরিবারের মানুষ কেন এই কাজ করলো, কেন তাকে বুঝলো না, সেটার উত্তর খুঁজে পায় না সুপ্ত। আচ্ছা, এরা কি আসলেই তার পরিবার? মাঝে মাঝে এদের এমন অদ্ভুত ব্যবহার দেখে তার মনে এটাই প্রশ্ন জাগে, নিজের পরিবার কি এমন জঘন্যতম কাজ কখনো করতে পারত? পরক্ষণে নিজের মনেই প্রশ্নের উত্তর দেয়, হুম, কখনো না। নিজের আপনজন হলে কখনো এরকম নিম্নমানের কাজ করতে পারতো না। অনেক ভেবে চিনতে সুপ্ত একটা নয় দুইটা ডিসিশন নেয়, হয় সুইসাইড, নয়তো হিয়াকে নিয়ে অনেক দূরে চলে যাবে। থাকবে না সে এইসব লোকেদের কাছে, যাদের কাছে তার কোনো রকম মূল্য নেই। সুপ্ত পকেটে হাত দিয়ে তার ফোন খোঁজার চেষ্টা করে, কিন্তু এ কি, ফোন খুঁজে পায় না। মাথায় সুপ্তর আকাশ ভেঙে পড়ে, এদিক ওদিক ফোন খুঁজতে থাকে, কোথাও না পেয়ে রুমের জিনিসপত্র ভাঙতে থাকে, সব কিছু অগোছালো করতে থাকে। এখন সুপ্তকে দেখলে মনে হবে সে বদ্ধ উন্মাদ হয়ে গেছে। এই সব কিছুর মাঝে একেবারে ক্লান্ত হয়ে যায় সুপ্ত। এমনিতেই তার শরীরে কোনো শক্তি নেই, তার উপর এতটা হয়রান হয়েছে। নিজেকে সামলে মেঝেতে বসে হাত পা ছড়িয়ে মাথাটা মেঝেতেই হেলিয়ে দেয়। সুপ্তর মায়ের কথায় হিয়া কোনো রেসপন্স করে না, একইভাবে দাঁড়িয়ে আছে। সুপ্তর মা এত রেগে যায়, চিল্লিয়ে বলে, যা বলছি তাই করো বৌমা, নয়তো আমার চেয়ার কেউ খারাপ হবে না বলে দিলাম। আমি অনেক করেছি মা, এবার আর পারবো না, হিয়া সাপ সাপ উত্তর দেয়। এতে সুপ্তর মা রেগে যায়। বৌমা বলি হাত উঁচিয়ে চড় লাগাতে যায়। সুপ্তর মায়ের আচরণে সকলেই হতবম্ব হয়ে যায়। সুপ্তর বাবা সুপ্তর মা বলে ধমক লাগায়, তুমি কি পাগল হয়ে গেছো সুপ্তর মা? তুমি বৌমার গায়ে হাত ওঠাতে চাইছো? ও কি আসলেই এত কিছু ডিজার্ভ করে? সুপ্তর বাবা বলে ওঠে, আমি আমার ছেলের ভালোর জন্য সব করতে পারি সুপ্তর বাবা, সব। আপনি দেখতে পাচ্ছেন না আমার ছেলের অবস্থা? আপনি বাবা হয়ে কি করে চুপ করে আছেন? আপনার কি একটুও কষ্ট হচ্ছে না? ওটা আমার বড় ছেলে সুপ্তর মা, আমার কি কম কষ্ট হচ্ছে? সবই পরিস্থিতির শিকার, তোমাকে বুঝতে হবে। আমরা কিন্তু অন্যায় করতে পারি না। আপনি চুপ করে বসে থাকেন, কোনো অন্যায় আমরা করছি না। যত অন্যায় হওয়ার আমার সুপ্তর সাথে হয়ে গেছে। বলেই তিনি ছলছল চোখে হিয়ার দিকে তাকিয়ে বলেন, বৌমা কিছু করো, আমার ছেলেকে তুমি বাঁচাও, দোহাই লাগি তোমার। এই মায়ের আকুতি তুমি ফেলো না বৌমা, তুমি তো কয়েকদিন পরে মা হবে। আমার ছেলেটার কষ্টটা একটু লাঘব করো, ওরে একটু ভালো থাকতে দাও বৌমা। হিয়া শাশুড়ির দিকে ছলছল চোখে তাকায়, খুবই ইমোশনাল সে। নিজেকে সামলে রাজি হয়ে যায় সুপ্তকে ডাক দিতে। শুকনো ঢোক গিলে গলাটা ভেজানোর চেষ্টা করে যেই না দরজায় টোকা দিয়ে সুপ্তকে ডাকতে যাবে, অমনি হিয়ার হাতটা ধরে ফেলে কেউ একজন। হিয়া তাকিয়ে দেখে রিপ্ত। রিপ্ত, কি করছিস? ছেড়ে দে বৌমার হাত, ডাকতে দে আমার সুপ্তকে, নয়তো অঘটন ঘটে যাবে। কিছুই হবে না মা, অনেক হয়েছে তামাশা। আর না, তোমার ওই পাগল ছেলের জন্য আমি আর আমার বউ আর কত সাফার করব। আর পারছি না, বিশ্বাস করো, আর পারছি না মা। দরকার পড়লে হিয়াকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব। ওর কথাটাও তো ভাবতে হবে এখন। হিয়া আর এখন একা নেই, সব সময় তোমার বড় ছেলের কথাই তুমি ভাবো। তোমার ছোট ছেলে আর তার বৌমার কথা কি একটু ভেবে দেখেছো? তুমি আসলেই খুব স্বার্থপর মা। তুমি থাকো তোমার ওই পাগল ছেলেকে নিয়ে। রিপ্তর কথা বলতে দেরি হলেও তার গালে হাত তুলতে দেরি হয় না। রিপ্ত গালে হাত দিয়ে মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসে, যেন সে জানতো চটটা সে খাবে। সে তো মা সবসময় এই কাজটাই করে। তুমি আমাকে থামাতে চাও? ভালো, খুব ভালো। হিয়ার দিকে তাকিয়ে বলে, হিয়া যাও, লাগেজ গোছাও। তোমার এই নামের জন্যই অনেক কিছু সহ্য করতে হয়েছে, আর করতে হবে না। একজন পাগলের পাল্লা থেকে আজ আমি তোমাকে মুক্ত করব। এবার তুমি স্বাধীনভাবে বাঁচতে পারবে। হিয়া রিপ্তর দিকে তাকিয়ে কিছু বলতে চায়, তাতে রিপ্ত বাধা দিয়ে বলে, আর কিচ্ছু বলতে হবে না আমাকে, অনেক করেছো, এবার নিজের কথাটা একটু ভাবো। বলেই নিজেই টেনে নিয়ে যেতে থাকে হিয়াকে। সুপ্ত একজন আর্মি অফিসার, কাজের ব্যাপারে সে খুবই দায়িত্বশীল লোক। নিজের দায়িত্ব খুবই নিষ্ঠার সাথে পালন করত। এজন্য বড় বড় অফিসারদের খুবই প্রিয় একজন ছিল সুপ্ত। সুপ্ত যখন কাজে 3 বছর পেরিল, এর মধ্যে কয়েকজন মেয়ে সিলেক্ট করে আনা হয় ট্রেনিংয়ের জন্য। তার মধ্যে একজন ছিল হিয়া। সুপ্তকে আরও কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয় ওদের ট্রেনিংয়ের মধ্যে সবচেয়ে ভীতু আর নরম স্বভাবের মেয়ে ছিল হিয়া। যে কোনো টাস্ক দিলে খুব ভয় পেত।
সুপ্ত সব লক্ষ্য করে হিয়াকে আলাদা করে ডেকে সিদ্ধান্ত নেয় মেয়েটার সম্পর্কে জানবে। যখন এতই ভয় পায় তাহলে এই পেশায় আসার মানে কি? হিয়ার সাথে আলাদা করে দেখা করার আর কথা বলার সুযোগ খুব তাড়াতাড়ি পেয়ে যায় সুপ্ত। মেয়েটা সুপ্তর সামনে দাঁড়িয়ে হাত কতলাচ্ছে আর মৃদু কাঁপছে, সেটা সুপ্ত বুঝতে পারে। রিল্যাক্স, আমি বাঘও না ভাল্লুকও না, সেভাবে কাঁপাকাঁপি বন্ধ করো। আমি তোমাকে এখানে শাস্তি দিতে আসিনি, তোমার সাথে কিছু কথা আছে, আশা করি ঠিকঠাক উত্তর দেবে। হিয়া মাথা নেড়ে বোঝায় যে উত্তর দেবে। গুড বলেই সুপ্ত খুব শান্ত গলায় বলে, তুমি কি নিজের ইচ্ছেতে এই প্রফেশনে এসেছো হিয়া? হিয়া সুপ্তর মুখে হিয়া নামটা শুনে যতটা না চমকায় তার চেয়ে বেশি চমকায় সুপ্তের প্রশ্ন শুনে। সুপ্ত এক দৃষ্টিতে তাকিয়ে হিয়ার কার্যগুলো লক্ষ্য করছে। হিয়া হকচকিয়ে আছে প্রশ্ন শুনে, বারবার ঢোক গিলছে, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবকিছু সুপ্তর চোখে ধরা পড়ে। হিয়ার কাণ্ডে সুপ্ত মুচকি হেসে বলে, তুমি আমার কাছ থেকে কিছুই লুকাতে পারবে না, সো বেটার হবে ভালোই ভালোই বলে দাও, আমাকে কঠোর হতে বাধ্য করো না। হিয়া তবুও চুপ করে থাকে। সুপ্ত এবার একটু কঠোর হই বলল, তোমার এই অবাধ্যতার জন্য তোমার ধারণা নেই হিয়া আমি কি করতে পারি, তোমার জব পর্যন্ত। সুপ্ত আর কিছু বলতে হয়নি। হিয়া এবার ভীতু স্বরে বলল, না স্যার, এরকম কিছু প্লিজ করবেন না, আমার জব চলে গেলে আমায় মেরেই ফেলবে আমার বাবা, প্লিজ স্যার, অনেক কষ্টে আমি এই জবটা পেয়েছি স্যার। কথাগুলো বলেই কেঁদে দেয় হিয়া। তুমি তোমার বাবার চাপে পড়ে এখানে এসছো, দেশকে ভালোবেসে দেশের সেবা করার জন্য না? এরকম ভাবে বলছেন কেন স্যার? আমিও আমার দেশকে যথেষ্ট ভালোবাসি, তবে আমি একটু ভীতু টাইপ মানুষ, খুব ভয় আমার। আমি চেয়েছিলাম টিচার হব, কিন্তু বাবার সেই এক কথা, আমাকে সেনাবাহিনীতে কাজ করতে হবে। বাবার কথার ওপর দিয়ে যাওয়ার সাধ্য আমার নেই, তাই যথেষ্ট শ্রম দিয়ে আমি এই পর্যন্ত এসেছি। তবে আমার ভয় এখনো কাটেনি, যদিও আমি যথেষ্ট চেষ্টা করি কেউ না বুঝুক আমি যে ভয় পাই, তবুও আপনি যেন কি করে বুঝে গেলেন। আমি চেষ্টা করছি স্যার ভয় দূর করার জন্য, এখন আমিও এই জবটাকে ভালোবেসে ফেলেছি। সুপ্ত কিছু সময় চুপ থেকে বলে, তোমার শেষের কথাটা আমার ভালো লেগেছে, তুমি এগিয়ে যাও, কোনো সমস্যা হলে আমাকে বলবে, সব সময় আমাকে পাশে পাবে। বলেই সুপ্ত সেখান থেকে চলে যায়। হিয়া সুপ্তের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেও নিজের কাজে চলে যায়। সময় যত যায় হিয়া ততই ভালো করে ট্রেনিং নিতে থাকে। নিজের ভয়কে নিজেই ধীরে ধীরে কাটিয়ে তুলছে সুপ্তর সাহায্যে। সুপ্ত হিয়াকে যথেষ্ট সাহায্য করে। ওদের মধ্যে এখন খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। ওদের দেখলে এখন মনেই হয় না ওরা জুনিয়র সিনিয়র, মনে হবে ওরা একটা কাপল। কত মিল ওদের, দেখে মনে হবে কত বছরে জানাশোনা ওদের। সকলেই ওদের মেলামেশা নিয়ে কানাঘুষা করে ওদের আড়ালে, মাঝে মাঝে ওদের কানেও সেসব এসে পৌঁছায়, কিন্তু দুজনেই কিছু না বলে চুপ করে থাকে। কে জানে কি আছে ওদের মধ্যে। কিন্তু কয়েক মাস পেরুতেই হিয়া আর সুপ্ত নিজে সকলকে অফিসিয়ালি জানায় তাদের সম্পর্কের কথা। কেউই এতে অবশ্য বেশি অবাক হয়নি। ওদের মধ্যে দিন দিন ভালোবাসা বেড়েই চলেছে, কোনো কমতি নেই। এমনকি ওরা নিজেরাও বিয়েও করে। যতদিন যায় একজন আরেকজনের প্রতি আরো বেশি করে আসক্তি হয়ে পড়ে। সবকিছুর মধ্যে দুজনের দেশ সেবায় কোনো কমতি নেই, জান প্রাণ দিয়ে দেশের সেবা করে। এমনি এক গুরুত্বপূর্ণ মিশনে সুপ্তর সাথে হিয়ার যাওয়ারও আদেশ থাকে। সকলেই নিজেদের ভালো মতো তৈরি করে নেয়। কে জানতো এই এক মিশন সব কিছু বদলে দেবে, জীবন কেড়ে নিয়ে নিঃস্ব করে দেবে। হিয়া তার জীবন দেয় মিশনে। তার ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে নিজের বুকে গুলি খেয়ে নিজের ভালোবাসাকে বাঁচাতে চেয়েছিল হিয়া, কিন্তু হিয়া জানতো না তার ভালোবাসাকে বাঁচাতে গিয়ে বেঁচে থেকেও মরার মতন করে দেবে। সুপ্তকে ধাক্কা দিয়ে নিজে গুলি খেয়েও বাঁচতে পারেনি গুলি থেকে। সুপ্তর বুকে এসেও লাগে, তবে সুপ্ত বেঁচে গেলেও হিয়াকে বাঁচানো যায়নি। সে সেখানেই সুপ্তর সামনে নিজের জীবন হারায়। সুপ্ত চোখের সামনে ভালোবাসাকে শেষ হতে দেখেও কিছু করতে পারে না, সে সেখানেই লুটিয়ে পড়ে। আর একজন অফিসার সুপ্তকে সেখান থেকে নিয়ে যায় অন্য জায়গায়। সুপ্তকে নিয়ে যাওয়ার সময় শুধু এক পলক চোখ খুলে সেই অফিসারকে দেখতে পায়। এত বড় ধাক্কা সুপ্ত নিতে পারেনি। নিজের হিয়াকে হারিয়ে পাগল প্রায় অবস্থা।
সুপ্তর জীবনে এত ভয়াবহ ঘটনা ঘটে যাওয়ার বছর পেরুলেও সুপ্তর মনে হয় মাস তিনেকই হয়েছে। আর তার ছোট ভাই রিপ্তর বউয়ের নামও হিয়া। হিয়া নামটাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এখন সুপ্ত রিপ্তর বউ হিয়াকেই সুপ্ত তার নিজের হিয়া মনে করে, এমনকি সে নাকি তার বউ এটাও মনে করে। আগের হিয়ার সাথে এই হিয়ার যে কোনো মিল নেই সেটা সুপ্তর মাথাতে কাজই করে না। ওর নাম হিয়া মানেই সুপ্তর হিয়া তার আদরের বউ, এটাই তার ধারণা। সে হাসপাতাল থেকে পালিয়ে এসে মনে করেছে এতদিনে মিশনে ছিল, আর হিয়া তার সাথে ছিল না, বিয়ে করে রেখে গেছে। সুপ্তর বুকের গুলিটা এখনো পুরোপুরি শুকায়নি, কারণ সুপ্ত একই জায়গায় নানানভাবে আঘাত করে, যার ফলে গুলি লাগার স্থানে এখনো একটু আঘাত লাগলেই রক্ত পড়ে। এটার জন্যই কয়েকদিন আগে সুপ্তকে হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু সুপ্ত হাসপাতাল থেকে পালিয়ে আসে। আজ সুপ্তর মামা ছিল তার সাথে হাসপাতালে, তার চোখে ধুলো দিয়ে পালিয়ে আসে। সুপ্ত বাড়িতে হিয়াকে নিয়ে খুব ঝামেলা করে। হিয়া প্রেগনেন্ট। সুপ্তর জন্য হিয়ার নাজেহাল অবস্থা, তাই এই সুযোগে হিয়াকে একটু খুশি করার জন্য আয়োজন করা হয়েছিল। কিন্তু কে জানতো শেষ পর্যন্ত এসব ঘটবে। হিয়া খুবই বিপাকে আছে। সুপ্তকে প্রথমে সকলেই বলেছিল মারা গেছে, কারণ কয়েকদিন তারা কোনো খোঁজ খবর পায়নি। ওদের বিয়েটা হুট করেই হয়, তাই হিয়া জানতো সুপ্ত মৃত। পরে যখন খোঁজ খবর পেয়ে সুপ্তকে বাড়ি আনা হলো, তারপর থেকে রিপ্তর বউ হিয়াকে নিয়ে তার পাগলামি শুরু। নিজেকে এখন হিয়ার মানসিক রোগী মনে হয়। এমনিতে প্রেগন্যান্সির কত কমপ্লিকেশন, তার উপর মাঝে মাঝে হিয়ার মাথা থেকে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো মুছে যায়। এটা ছোটবেলা থেকেই তার সমস্যা। মাথায় ছোটবেলায় আঘাত পাওয়ার ফলে এরকম হয়েছে। তাই হুট করে দরজা খুলে সুপ্তকে দেখে সব কিছু মাথা থেকে বের হয়ে যায়। শুধু ওই সময়তে এটাই কাজ করছিল যে সুপ্ত মারা গেছে। রিপ্ত যখন রুমে এসে সব কাপড় চোপড় গোছাতে ব্যস্ত, হিয়া তখন চুপটি করে কি যেন ভাবছে। রিপ্ত কাপড় গোছাতে গোছাতে বলে, কি হলো, তৈরি হচ্ছ না কেন হিয়া? আমি কিন্তু সিরিয়াসলি যেতে চাই, এইবার আর কারোর কথা শুনতে চাই না আমি। হিয়া কিছু সময় নীরব থেকে বলে, আমরা কোথাও যাচ্ছি না রিপ্ত। রিপ্ত কাপড় গোছানো রেখে বলে, মানে? আমি কিছু বুঝতে পারছি না। আমি সহজভাবেই বলছি, আমি কোথাও যাচ্ছি না। মানেটা কি? তুমি স্বার্থপরের মতন কথা বলতে পারো না রিপ্ত। উনি তোমার বড় ভাই, নিজের রক্ত। লোকটা ভালো নেই। ভালোবাসা হারানোর যন্ত্রণায় লোকটা পাগল প্রায়। একটা মানুষ কতটা ভালোবাসলে নিজের ভালোবাসার নামটার মিল দেখে কিরকম পাগলামো করছে, তুমি কি করে বুঝবে কাউকে কখনো এমন করে কি ভালোবেসেছো? হিয়া এসব কথা বাদ দিয়ে এখন চিন্তায় আছে কি করে কি করা যায়, কি করে সুপ্তকে সুস্থ ও স্বাভাবিক করে তোলা যায়। কিছুতেই কিছু করা যাচ্ছে না। এর পূর্বে অনেক মানসিক ডাক্তার দেখানো হয়েছে সুপ্তকে, তবে কিছুতেই কিছু হচ্ছে না। দিন দিন হিয়াকে নিয়ে পাগলামোটা বেড়েই চলেছে সুপ্তর। কি মানুষ কি হয়ে গেল ভালোবাসাকে নিজের চোখে সামনে মরতে দেখে। আজ সুপ্তর হিয়া বেঁচে থাকলে হয়তো কত সুখে শান্তিতে সংসার করতো তারা। এর মধ্যে হুট করে হিয়ার মাথায় একটা বুদ্ধি আসে। তার একটা ফ্রেন্ড কতদিন আগেই দেশের বাইরে থেকে পড়াশোনা করে ফিরে এসেছে। সে এসব মানসিক রোগীদেরই ট্রিটমেন্ট করে। তার সাথে কথা বলতে হবে। মোবাইলটা হাতে তুলে নেয় কল করার জন্য, কিন্তু নাম্বার বের করে ডায়াল করার আগেই শাশুড়ি মায়ের কান্নাকাটি আর চিৎকার ভেসে আসে। সাথে শিফাও ডাকছে বড় ভাইয়া বলে। হিয়া আর রিপ্ত একে অপরের দিকে তাকিয়ে দুজনই ছোটে। রিপ্ত গিয়ে জানতে চায়, কি হয়েছে মা? তোরা চলে যা, সবাই চলে যা। আমার ছেলেটা এদিকে এখনো দরজা খুলছে না, সেটা তোদেরকে ভাবতে হবে না। সবাই নিজেদের কথাটা শুধু ভাবিস, আমার ছেলের কথা তোদেরকে ভাবতে হবে না। রিপ্ত কয়েকবার ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। এবার সিদ্ধান্ত নেয় দরজা ভাঙার, কিন্তু হিয়া বাধা দিয়ে বলে, আমাকে একবার দেখতে দাও তোমরা। হিয়া গলা ভিজিয়ে কাঁপা কাঁপা হাতে দরজায় টোকা দিয়ে ডাকতে দেয়, সুপ্ত ভাই। বলতে গিয়েও বলে না, শুধু সুপ্ত বলে ডাকে। কয়েকবার ডাকার পর খট করে দরজাটা খুলে যায়। দরজা খুলতে দেখে সকলের দেহে প্রাণ ফিরে আসে। সকলেই রুমের দিকে উঁকি দিয়ে দেখে সুপ্ত দরজা খুলে দিয়ে বিছানার পাশে মেঝেতে বসে বিছানায় মাথা হেলিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে চুপটি করে বসে আছে। সুপ্তর মা দৌড়ে ছেলের কাছে যায়। সুপ্তর চেহারা দেখে মনে হচ্ছে অনেক কান্না করেছে, চোখের কোণ ভেজা।
চোখ মুখ কেমন লাল হয়ে আছে। সুপ্তর মা নিজের আঁচল দিয়ে চোখ মুছিয়ে দেয়। সবই ঠিক ছিল, কিন্তু হুট করেই সুপ্ত কেমন হিংস্র হয়ে ওঠে। মাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। চোখ মুখে রাগ ফুটিয়ে বলে, তোমরা আমার কেউ না, তোমরা সবাই স্বার্থপর, তোমরা আমার আপন কেউ না। তা না হলে আমার ভালোবাসাকে কেড়ে নিয়ে আমার ছোট ভাইকে খুশি করতে পারতে না। তোমরা কি করে পারলে, কি করে পারলে আমার হিয়াকে রিপ্তর সাথে বিয়ে দিতে? জাস্ট 3 মাসের ব্যবধানে তোমরা আমাকে ভুলে গেলে। আর কয়েকটা দিন তোমাদের সহ্য হলো না, সব কিছু আবার ছুঁড়ে ফেলতে থাকে। কোনোভাবে সুপ্তকে আটকানো যাচ্ছে না। রিপ্ত তাড়াতাড়ি গিয়ে সুপ্তকে ইঞ্জেকশন পুশ করে দেয়। সুপ্ত আস্তে আস্তে শান্ত হতে থাকে। এক পর্যায়ে ঘুমে তলিয়ে যায়। রিপ্ত সুন্দর করে সুপ্তকে শুইয়ে দিয়ে সেখানেই বসে থাকে। সকলেই খুব ক্লান্ত হয়ে যায়। কি করবে কিছুই বুঝতে পারছে না। ছেলেটার পাগলামি দিন দিন বেড়েই চলেছে। সুপ্তর চিন্তায় সুপ্তর মাও শুকিয়ে গেছে অনেকটা। হাসি খুশি পরিবারে কে জানে কার নজর লাগলো। হিয়া সকলকে তার ফ্রেন্ডের কথা বলল। সকলেই শুনে সুপ্তর মা বলে, কি হবে আর ডাক্তার দেখিয়ে? কত ডাক্তারই তো দেখালাম, কিছুতেই কিছু হয়নি, এবারে আর কি হবে? হিয়া বলে, একবার চেষ্টা করে দেখি না মা, যদি সে কিছু করতে পারে। এমনও তো হতে পারে ভাইয়া ওর জন্যই সুস্থ হয়ে গেল। একবার চেষ্টা করলে ক্ষতি কি? অনেক তো ডাক্তার দেখালেন, এবারেও একবার দেখাই না। রিপ্তও বলে হিয়াকে তার ফ্রেন্ডকে সুপ্তকে দেখানোর কথা। হিয়া মাথা নাড়িয়ে চলে যায় কথা বলার জন্য। সুপ্তকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। এখন পুরো বাড়িতে থমথমে পরিবেশ বিরাজমান। হিয়া, এই হিয়া, আমার খুব কষ্ট হচ্ছে জানো, বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। এত কষ্ট হচ্ছে আমি শ্বাস নিতে পারছি না। এরকম কষ্ট আমার জীবনে হয়নি হিয়া। আমাকে একটু অক্সিজেন দেবে হিয়া? আমাকে তোমার বুকে খুব 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 শক্ত করে জড়িয়ে ধরবে? ধরো না গো একটু, আগের মতন একটু ধরো। তুমি এমন কেন করছো সুপ্ত? তুমি এমন করলে আমার কত কষ্ট হয় তুমি জানো? এই তো আমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি, দেখো। সুপ্ত চোখ খুলে দেখার চেষ্টা করে, কিন্তু একই, তার হিয়া তো কোথাও নেই। মনে হচ্ছে হাওয়ায় মিলিয়ে গেছে। সুপ্ত ঘুমো ঘুমো চোখে এদিক ওদিক খুঁজে বেড়ায় তার হিয়াকে, কিন্তু খুঁজে পায় না। খুব পানি তেষ্টা পেয়েছে সুপ্তর। পাশের টেবিলে হাত দিয়ে গ্লাস নিতে গিয়ে দেখে গ্লাসে পানি নেই, পাশের জগটাও নেই। সুপ্ত ভুরু কুঁচকে ভাবে আজ তার মা পানি দিতে কি করে ভুলে গেল। সুপ্তর এটা মনে নেই যে কয়েক ঘন্টা আগে সে কি তাণ্ডব চালিয়েছে তার রুমে। এখন যে কেউ দেখলে মনে করবে সুপ্ত একদম সুস্থ স্বাভাবিক। তাকে দেখে মনেই হচ্ছে না যে সে একজন মানসিক রোগী। সুপ্ত গুটি গুটি পায়ে রুম থেকে বের হয় পানি আনার উদ্দেশ্যে। তার রুম এখন পরিষ্কার, তাই ঘুমানোর আগে কি ঝড় তুলেছিল সেটা তার মাথাতে নেই। রিপ্ত প্রতি রাতে উঠে পানি খায়, তার পানি না হলে চলে না। আর আজ হিয়ারও মনে ছিল না পানি নিয়ে রাখতে রুমে, তাই খালি জগ নিয়ে রুম থেকে বের হয়েছে পানি নেওয়ার জন্য। আজ সকলেই একটু আগে শুয়ে আছে, অনেক ধকল গেছে সারাদিন। সুপ্তর মা ওনার রুমে গেছে সুপ্তর বাবাকে ওষুধ খাওয়ানোর জন্য। উনি সুপ্তর সাথেই ঘুমাবেন, কে জানে কখন হয়তো উঠে পাগলামি শুরু করে দেবে। হিয়াও জানে না এই সময় সুপ্ত রুম থেকে বের হবে, তাহলে সে এই ভুল জীবনেও করতো না। সুপ্ত এখন তাকে দেখলেই সুনামি শুরু করবে আবার। দুজনেই খাবার টেবিলের উদ্দেশ্যে হাঁটছে। সুপ্ত হাঁটছে কম আর কি যেন ভাবছে। সুপ্ত আস্তে ধীরে নিজের কদম ফেলছে। শরীরটা খুব দুর্বল মনে হচ্ছে, চলছেই না। হিয়া টেবিল থেকে পানি নিয়ে জগে ভরছে। সুপ্ত হাঁটতে হাঁটতে বেখেয়ালি বশত তার হাত থেকে জগটা পড়ে যায়। হিয়া পিছনে ঘুরে দেখার আগেই সবকিছু অন্ধকার হয়ে যায়। সুপ্তর খুব অস্বস্তি হতে থাকে অন্ধকারে, কিছুই দেখতে পাচ্ছে না সে। ফোনটাও সাথে আনেনি। সুপ্ত চিল্লিয়ে মাকে ডাকে, মা, মা, কোথায় তুমি মা? শিফা, আলো জ্বালা বোন, কারেন্ট চলে গেছে নাকি রে? এত অন্ধকার কেন মা? সুপ্তর চিল্লানি শুনে রুম থেকে বের হয়ে আসে। হাতে মোবাইল টর্চ জ্বালিয়ে তাড়াতাড়ি সুপ্তর সামনে এসে দাঁড়ায়। তুই উঠে গেছিস বাবা? কখন উঠলি? আর রুম থেকে বের হতে গেলি কেন? আমি এখনই তো তোর খাবার নিয়ে যাচ্ছিলাম রুমে। আমি তো এখনই উঠলাম ঘুম থেকে মা। পানি রাখুনি রুমে? খুব তেষ্টা পেয়েছিল আমার। ও, ভুলে গেছি বাবা, নিয়েছিস পানি? না, তার আগেই তো কারেন্ট চলে গেল। সুপ্ত কথাটা বলতে বলতেই কারেন্ট চলে আসলো। সুপ্তর মা পানি আর খাবার নিয়ে রুমে যাচ্ছে বলে সুপ্তকে রুমে পাঠিয়ে দেন। সুপ্ত রুমে চলে যেতেই সুপ্তর মা স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। ছেলেটাকে এখন কত স্বাভাবিক মনে হচ্ছে,
অথচ কোন সময় যেন আবার পাগলামো শুরু করে দেয়। সব কিছু সাইডে রেখে সুপ্তর জন্য তিনি খাবার আর পানি নিয়ে রুমের দিকে হাঁটা দেন। অন্যদিকে হিয়া এত সময় ধরে আহাম্মকের মতন দাঁড়িয়ে আছে। শিফা তাকে অন্ধকারে এখানে এনে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে কোথায় যেন গেল। কয়েক মিনিট পর শিফা এসে বলে, তুমি কি পাগল হয়ে গেছো ভাবি? তুমি আবার তাণ্ডবের সূচনা করতে যাচ্ছিলে? হিয়া বুঝতে না পেরে জিজ্ঞেস করে, মানে? আশেপাশে দেখে কাজ করবে না? তোমার পিছনে সুপ্ত ভাইয়া ছিল। যদি তোমাকে দেখতে পেত, ভাবতে পারছো কি হতো? কই, আমি তো খেয়াল করিনি। ভাগ্যিস আমি ঠিক সময় সেখানে উপস্থিত হতে পেরেছি, তাই তো তাড়াতাড়ি গিয়ে মেন সুইচ অফ করে দিয়ে তোমাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আনতে পারলাম। হিয়াও যেন স্বস্তি পায়। আজ এমনিতেই সকলের অবস্থা করুন, এখন আবার সুপ্ত দেখলে পাগলামি করত। শিফা চলে যাওয়ার পর হিয়া পানি নিয়ে রুমে ফিরে আসে। নানান ধরনের ভাবনা ভাবতে ভাবতে তার ফ্রেন্ডকে মেসেজ পাঠায়, কাল সিওর আসবি তো? অপর পাশ থেকে রিপ্লাই আসে, হ্যাঁ কাল আমি আসছি, টেনশন নিস না। সকালে উঠে সুপ্ত পায়চারি করছে আর কি যেন বিড়বিড় করছে। মনে হচ্ছে কিছু একটা তার হারিয়ে গেছে। সুপ্তর মা কিছু সময় সুপ্তকে লক্ষ্য করে, আমতা আমতা করে জানতে চায় কি হয়েছে। দেখে মনে হচ্ছে খুব টেনশন করছিস। টেনশন করব না মা, দেখো তোমার বৌমা আমার কল রিসিভ করছে না, আর না আমাকে কল দিচ্ছে। সুপ্ত কল দিচ্ছে আর আস্তে আস্তে আবারও পাগলের মতন আচরণ করা শুরু করেছে। কিছু সময় কল দিয়ে বেরিয়ে যাওয়ার পর পথ ধরে হিয়ার কাছে যেতে থাকে। সুপ্তর মা কোনোভাবেই সুপ্তকে আটকাতে পারছে না। তিনি নানান ধরনের বাহানা দিচ্ছে। হিয়া হয়তো ব্যস্ত, এসে পড়বে খুব তাড়াতাড়ি, কিন্তু সুপ্তর সেই এক কথা, তার হিয়া হয়তো কোনো বিপদে পড়েছে, নয়তো হিয়া তো এরকম করার মেয়ে না। সুপ্ত রেডি হতে হতে বলে, মা আমাকে যেতে দাও, আটকেও না। সুপ্ত, বাবা আমার কথাটা শোন। কোথায় যাচ্ছিস তুই বাবা? তোর শরীর যে বেশি ভালো না। মায়ের কথা শোন বাবা। আমার কিছু হবে না মা, বলি সুপ্ত তার জুতার ফিতে বাঁধতে থাকে। কোথায় যাওয়া হচ্ছে শুনি? এর মধ্যে কারোর কণ্ঠস্বর শুনে মা ছেলে দরজার দিকে তাকায়। সুপ্ত সোজা হয়ে সামনের দিকে তাকায়। তার রুমের দরজার সামনে হাসি মুখে এক রমণী দাঁড়িয়ে আছে। সুপ্ত দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু সুপ্তর মা বুঝতে পারল না মেয়েটাকে। তিনি তাকিয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি? কাউকে খুঁজছো নাকি? দরকার হলে বসার রুমে বসো, তুমি হুট করে রুমে ঢুকে গেছো, এটা তো ঠিক না মা। সুপ্ত মায়ের দিকে তাকিয়ে বলে, আহ মা, কাকে তুমি কি বলছো? তোমার ছেলে যাকে এত মরিয়া হয়ে খুঁজতে যাচ্ছিল, সে নিজেই চোখের সামনে এসে দাঁড়িয়েছে। তুমি কি করে আমার বাড়ি চিনলে হিয়া? সেসব কথা পরে হবে, আগে বলো তুমি আমার কল তুলছিলে না কেন? জানো আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তোমার কোনো ধারণা আছে আমি কি ফিল করছিলাম? সুপ্তর মা গলা নিচু করে আমতা আমতা করে বলে, হিয়া? নো আন্টি, মিস্টেক। তারপর সুপ্তর দিকে তাকিয়ে বলে, আমি হিয়া না, তাহিয়া। হিয়া তো ও, বলেই পিছনে হাত দিয়ে দেখায়। তখন রিপ্তর বউ হিয়া শুকনো মুখে ভিতরে প্রবেশ করে। সুপ্ত কিছু বুঝতে পারছে না, কোথায় যেন সে তলিয়ে যাচ্ছে। হাতে পায়ে জোর হারিয়ে ফেলেছে, চেয়েও চোখ খুলে রাখতে পারছে না। সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে। সুপ্তর এতদিন ভেবে আসা হিয়া আর এখন হুট করে সামনে আসা তার নিজের হিয়া, সবকিছু ভাবতে পারছে না সে। ধীরে ধীরে সে অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। সকলের কনফিউশনের মধ্যেই সুপ্ত হুট করে মেঝেতে শব্দ করে পড়ে যায়। ঝাপসা চোখে শুধু এটাই দেখতে পায়, তার হিয়া আসছে তার কাছে। চোখে মুখে চিন্তা স্পষ্ট। আস্তে আস্তে সুপ্ত চোখ বন্ধ করে নেয়, আর তার শক্তি নেই চোখ খুলে রাখার মতন। সকলেই ব্যস্ত হয়ে যায় সুপ্তকে নিয়ে। সুপ্তর মা তো কান্না জুড়ে দেয়, কারণ সুপ্ত খুব সহজে এমনভাবে জ্ঞান হারায়নি কখনো, এত অসুস্থ হয়েও। তাহিয়া নামের মেয়েটা সুপ্তর মাকে শান্ত হতে বলে, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে বলে সান্ত্বনা দেয়। মায়ের মন কি শান্ত হয়? উনি ওনার মতন সুপ্তর জন্য বিলাপ করে কান্না করছে। হিয়া দ্রুত গিয়ে রিপ্তকে ডেকে আনে, কারণ তাদের পক্ষে সুপ্তকে তোলা কিছুতেই সম্ভব না। রিপ্ত মাত্রই তৈরি হয়েছে অফিস যাওয়ার জন্য। এরই মধ্যে হিয়ার ডাকে দ্রুত ছুটে যায়। রিপ্ত সুপ্তকে ধরে বিছানায় শুইয়ে দেয় অনেক কষ্টে। তাহিয়া সুপ্তকে চেক আপ করে টেনশন করতে বারণ করে। তারপর সুপ্তকে একটা ইনজেকশন পুশ করে দেয়। তারপর তাহিয়া হিয়াকে ডেকে নিয়ে আলাদা কথা বলার জন্য নিয়ে যায়, কারণ হিয়ার সব কিছু খোলসা করার আছে।
অনেক কিছু মাথায় ঘোরপাক খাচ্ছে। মনে হচ্ছে তাহিয়া তার রহস্যের সমাধান পাবে এখানে। কি হলো তাহিয়া, আমাকে এখানে নিয়ে এসেছিস কেন? হিয়া হুট করেই কেন জানি ভয় হতে লাগলো। তোকে আমি আগে কি বলতাম মনে আছে হিয়া? জানতে চাই তাহিয়া। হিয়া বলে, কি? আমার সাথে আর আমার বোনের সাথে তোর চেহারার কিছুটা মিল আছে, আমার চেহারার সাথেও তোর অনেকটা মিল আছে। আর আমার একটা বোন ছিল, তোর মনে আছে? আমি বলেছিলাম কোনো একদিন তোকে একটা সারপ্রাইজ দেব। হ্যাঁ, কিন্তু এখন এসব কথা বলছিস কেন তুই তাহিয়া? কারণ আমার কাছে সব কিছু পানির মতন এখন পরিষ্কার লাগছে। তুই আমাকে একটা কথা বল হিয়া, তুই কি তোর ভাসুরের হিয়াকে কখনো দেখেছিস? না, এমনকি কেউ নাকি দেখেনি। মা বাবা জানতে চাইলে বা দেখতে চাইলে বলতো সারপ্রাইজ। সারপ্রাইজ দেব করে করে আর কাউকে দেখায়নি। তাহিয়া মুচকি হেসে তার ফোন নিয়ে কিছু একটা খুঁজতে থাকে। তারপর পেয়ে গিয়ে হিয়ার দিকে তাকিয়ে বলে, তোকে সব সময় আমি বলতাম তোর জন্য একটা সারপ্রাইজ আছে, নে দেখ। বলেই একটা ছবি দেখায় ফোনে। হিয়া ফোনের দিকে তাকাতেই তার চোখ বড় বড় হয়ে যায়। বিস্ময়কর দৃষ্টিতে তাহিয়ার দিকে তাকায়। তাহিয়া মুচকি হেসে বলে, কি বুঝলি? তুই দুটো কি করে এডিট করেছিস নাকি? না, ওটা আমার বোন হিয়া। তোর বোন হিয়া মানে? হ্যাঁ, আমরা যমজ। আর আমার বোনের নাম ছিল হিয়া, আর আমার নাম তাহিয়া। তোকে এটাই সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, দুজনের নামই তোদের হিয়া। কিন্তু তার আগেই বলতে বলতে তাহিয়ার চোখ দিয়ে পানি এসে যায়। দীর্ঘশ্বাস ছেড়ে চোখ দুটো মুছে কাঁপা কাঁপা গলায় বলে, আমার বোন হিয়াই হচ্ছে সুপ্তর হিয়া। আমি দেশের বাইরে চলে যাই পড়াশোনার জন্য, আর আমার বোন আর্মিতে জয়েন হয়। জানিস, হিয়া আমার বোন ফোন দিয়ে সারাদিন শুধু সুপ্তর কথা বলতো। কি যে পাগলামি করতো! সুপ্তর এখনকার অবস্থা দেখলে আমার বোন নিজেই পাগল হয়ে যেত। বেচারি মরে গিয়েও তার ভালোবাসার মানুষকে পাগল করে দিয়ে গেল। তুই যখন আমাকে ফোন দিয়ে সব কাহিনী বলছিলি, তারপর নাম বললি, তখন আমি নিশ্চিত হয়ে যাই এটা আর কেউ নয়, আমার বোনেরই ভালোবাসা। আমার বোন যাকে ভালো থাকার জন্য রেখে গেছে, সে আসলে আমার বোনকে ছাড়া ভালোই নেই। আমাকে ওনাকে সুস্থ আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। হিয়া সব কিছু শুনে নিজের ভাষা হারিয়ে ফেলে। তারপর কিছু একটা ভেবে বলে, তুই কি করবি রে? সুপ্ত ভাই তো এখন তোকেই হিয়া ভাবছে। তাহিয়া এবার একটু চিন্তায় পড়ে যায়। সব তো ঠিকই আছে, কিন্তু সুপ্ত তো তাহিয়াকে হিয়া ভেবে পাগলামি শুরু করবে। তখন কি করে সব সামলাবে তাহিয়া? মনের মধ্যে হাজার খানেক দ্বিধা দ্বন্দ্ব থাকলেও কিচ্ছু করার নেই এখন। তাহিয়া যে করেই হোক সুপ্তকে আগের মতন সুস্থ করে তুলবে বলে মনে মনে পণ করে নেয়। আজ থেকে এই বাড়িতে থেকেই সুপ্তর চিকিৎসা করবে তাহিয়া। হিয়া গিয়ে বাড়িতে সবাইকে সব জানায়। সকলেই সব কিছু শুনে বেশ অবাক হয়। এটা ভেবেও স্বস্তিও পায়। এবার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। তবে সকলের মধ্যে একটা ভাবনা থাকলেও সুপ্তর মা সব কিছু শুনে মনে মনে অন্য কিছু পরিকল্পনা করে রাখে, যা কাউকে অবশ্য ওনার করা পরিকল্পনা জানায় না। মনেরটা মনেই রেখে দেয়, সঠিক সময়ে সকলেই জানতে পারবে। সুপ্তর ঘুম ভাঙে অনেক বেলা করে। সুপ্তর মা তখন মাথার পাশেই বসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর নানান ধরনের ভাবনা ভাবছিল। সুপ্তকে উঠতে দেখে তিনি তড়িঘড়ি করে টেবিল থেকে পানির গ্লাসে পানি ঢেলে সুপ্তর সামনে ধরে। সুপ্ত আস্তে আস্তে জানতে চায়, হিয়া কোথায় মা? সুপ্তর মা বলে, একটু পানি খা তুই বাবা, ভালো লাগবে। হিয়া কই, ওরে ডেকে দাও। একটুখানি খা না বাপ, আমি বলছি তুমি হিয়াকে ডেকে দাও। তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? কি এক কথা লাগিয়ে রেখেছো, পানি খা পানি খা। খাবো না আমি পানি। জোরে কথাগুলো বলে গ্লাস ফেলে দেয় ধাক্কা দিয়ে। তাহিয়া তখন নিজের জামা কাপড় গুছিয়ে রাখছিল গেস্ট হাউসের আলমারিতে। এখানে যে অনেক দিন থাকতে হবে সেটা সে ভালো করেই জানে। এরই মধ্যে চেঁচামেচি আর গ্লাস ভাঙার শব্দে রুম থেকে বেরিয়ে সুপ্ত রুমে যায়। দরজার সামনে দাঁড়াতেই দেখতে পাই সুপ্ত শুধু একটা কথাই বলছে, আমার হিয়া কোথায়? তোমরা কি তাকে তাড়িয়ে দিয়েছো? তাহিয়া দরজা নক করতেই সুপ্তর চোখ যায় তার ওপর। সুপ্ত দৌড়ে এসে জাপটে ধরে তাহিয়াকে। তাহিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়। দিনে দিনে সুস্থ হয়ে উঠছে সুপ্ত। তার সব ক্রেডিটই তাহিয়ার। তার অক্লান্ত পরিশ্রমে সুপ্ত ধীরে ধীরে তার মধ্যে ফিরে আসছে। বাড়ির সকলেই এতে অনেক খুশি। বাড়ির একজন সদস্য আগের মতন হয়ে যাচ্ছে, খুশি তো হওয়ারই কথা। এর মধ্যে সবচেয়ে খুশি সুপ্তর মা। উনি তো এখন তাহিয়া বলতেই অজ্ঞান। তাহিয়াকে ছাড়া এক বেলাও খান না। নিজের হাতে খাইয়ে দেবে, মাথায় তেল দিয়ে চুল বেঁধে দেবে। মাঝে মাঝে শিফা বলে,
হ্যাঁ, ওটাই তো তোমার মেয়ে, আমরা তো কেউ না। সব যত্ন তাহিয়া আপুর, আর আমি আর হিয়া আপু তো বানের জলে ভেসে এসেছি, তাই না? এরকম কথা শুনে তাহিয়া খিলখিল করে হেসে ওঠে। হিয়া পড়ে যায় লজ্জায়। মেয়েটা তার মাকে বলবে ঠিক আছে, কিন্তু এর মধ্যে ওকে আবার কেন জড়ায়? বাড়িতে এখন সবাই খুনসুটি হাসি আনন্দ করেই কাটায়। মাঝে মাঝে এসে সুপ্ত ওদের সাথে এসে জয়েন হয়, তবে গম্ভীর মুখে বসে থাকে। কিন্তু শিফা এমন এমন কথা বলে সুপ্ত না হেসে পারে না, শেষ পর্যন্ত হেসে দেয়। প্রথমে সুপ্তকে সামলানোটা খুব কঠিন হয়ে গিয়েছিল তাহিয়ার জন্য, কারণ সুপ্ত ভাবত তাহিয়াই সুপ্তর হিয়া। তখন কি পাগলামি করত, হুটহাট করে জড়িয়ে ধরা, তাহিয়ার হাতে খেতে চাওয়া, তাহিয়ার কোলে ঘুমাতে চাওয়া। তাহিয়া প্রথমে ইতস্তত বোধ করলেও পরে ধীরে ধীরে ভালো লাগা কাজ করতে থাকে। সুপ্তর পাগলামোতে অভ্যস্ত হয়ে যায়, ধীরে ধীরে বিষয়গুলো উপভোগ করতে থাকে। কিন্তু দিন যত যায় সুপ্ত যেন বুঝে যায় এটা তার হিয়া না, এটা হিয়ার বোন তাহিয়া। কারণ সুপ্ত তাহিয়ার সম্পর্কে সব কিছুই জানে। হিয়া সব বলেছে। মাঝে মাঝে তো দুষ্টুমি করে বলতো, তোমার কোনো টেনশন নেই সুপ্ত, একটা গেলে আর একটা পাবা। আমি যখন থাকবো না আমাকে মিসও করতে হবে না, কারণ আমার কার্বন কপি আছে, ওরে নিয়ে জীবন শুরু করবে বলে খিলখিলিয়ে হাসতো। আর এসব কথা শুনে সুপ্ত খুব রেগে যেত। কিন্তু হায়, সেই মেয়েটাই নেই। সুপ্ত আজ মাস খানেক হলো সুস্থ হয়েছে, সুস্থ হয়েই গম্ভীর হয়ে গেছে। মেনে নিয়েছে তার হিয়া আর নেই। দীর্ঘ 6 মাস তাহিয়ার অক্লান্ত পরিশ্রমের ফল আজ সুপ্ত একদম সুস্থ। সুপ্ত এখন তার কাজে জয়েন হতে চায় আবার। মেডিকেল থেকে সুপ্তর সুস্থতার রিপোর্টও দিয়েছে। কয়েকদিন হলো তাহিয়া সুপ্তদের বাড়ি থেকে নিজের বাড়িতে চলে গেছে। সুপ্তর চিকিৎসা করতে করতে কখন জানি সুপ্তর প্রতি দুর্বল হয়ে গেছে। না চাইতেও লোকটাকে ভালোবেসে ফেলেছে তাহিয়া। কিন্তু সুপ্তর হাবভাব দেখে তাহিয়ার মনে হয় তার খুব অস্বস্তি হয় তাহিয়ার সামনে। আর হয়তো হিয়াকেও মনে পড়ে যায়। তাহিয়া একদিন এরই মধ্যে শুনেছে সুপ্তর মা যখন আলাদা করে সুপ্তকে ডেকে নিয়ে তাহিয়াকে তার জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করার জন্য বলে, সুপ্ত ওই দিন সুস্থ হওয়ার পর মায়ের সাথে প্রথম রুড বিএফ করে। সে কখনোই হিয়ার বোন তাহিয়াকে তার জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে পারবে না। তাহিয়াকে কেন, কাউকেই আর তার সাথে জড়াতে চায় না। বাকিটা জীবন হিয়ার স্মৃতি নিয়েই পার করে দিতে চায়। সুপ্ত এটাও বলে তাহিয়াকে যেন যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে। তাহিয়াকে দেখলে সুপ্তর খুব অস্বস্তি হয়। সুপ্তর আর সুপ্তর মায়ের কথা সব তাহিয়া শুনে ফেলে। না চাইতেও ওই দিন তাহিয়া খুব করে কাঁদে। পরের দিন নিজেই কাজের ব্যস্ততা দেখিয়ে সুপ্তদের বাড়ি থেকে চলে আসে। কেউ আটকাতে পারেনি তাহিয়াকে। সুপ্তর মা কান্না করতে করতে সুপ্তকে বলে তাহিয়াকে আটকানোর জন্য। সুপ্তর কথা তাহিয়া শুনবে, কিন্তু সুপ্ত একদম চুপ ছিল। এমন ভাব ধরেছিল যেন তাহিয়া থাকায় আর না থাকায় সুপ্তর কিছুই যায় আসে না। তাহিয়ার সুপ্তর দিকে তাকিয়ে মনে মনে চাচ্ছিল যেন তাকে আটকায় সুপ্ত, কারণ সুপ্তর সাথে সাথে এই পরিবারের সকলকেই তাহিয়ার নিজের আপন করে নিয়েছিল। তাহিয়া চলে যাওয়ার পর মনে হচ্ছে বাড়িটা কেমন নির্জীব হয়ে গেছে। কেউ ভালো মতো কথা বলে না এখন, হাসি আর তামাশাও হয় না। সুপ্তর সাথেও কেউ ভালো করে কথা বলে না। সুপ্তর মা তো ঘরবন্দি করে রেখেছে নিজেকে। এরই মধ্যে সুপ্ত একটা কাজে বের হয়। সুপ্তর ফোনে কল আসে। কল দিয়েছে সিফা। কল ধরতেই কান্না করতে করতে সিফা জানায় মা হাসপাতালে আছে, তাড়াতাড়ি যেন সেখানে যায় সুপ্ত। সুপ্ত তড়িঘড়ি করে হাসপাতালে পৌঁছায়। রিপ্ত দৌড়াদৌড়ি করছে মায়ের রিপোর্ট নিয়ে। সব চেক করে ডাক্তার জানায় নিজের উপর অতিরিক্ত প্রেশার দিয়ে ফেলেছে। সারাক্ষণ টেনশন করে, খাওয়া দাওয়া ঠিক মতন কিছুই করে না। এরকম করে চলতে থাকলে ওনার উপর মারাত্মক প্রভাব পড়বে। ওনাকে যেন চিন্তামুক্ত রাখা হয়। সুপ্ত মায়ের কাছে গিয়ে মাকে ডাকে, কিন্তু তার মা কোনো সাড়া দেয় না। ঘুরে একবার সুপ্তর দিকে তাকায়ও না। সুপ্ত মায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যায় হাসপাতাল থেকে। তাহিয়া মন ভালো করার জন্য তার বান্ধবীর সাথে একটা রেস্টুরেন্টে এসে বসেছে। এরই মধ্যে হুট করে কেউ একজন তাহিয়ার হাত ধরে বলে, অনেক চিল করেছো, এবার চলো আমার সাথে। তাহিয়া তাকে দেখে সুপ্ত। সুপ্ত, আপনি? হ্যাঁ আমি। এখানে যে কিছু বলবেন? বলবো না, সাথে অনেক কিছু করব। তোমার সিঙ্গেল লাইফের দুঃখ ঘোচাতে এসেছি, চলো। মানে? তাহিয়ার কথার উত্তর না দিয়ে সুপ্ত তাহিয়াকে টেনে নিয়ে যেতে থাকে। সুপ্ত হাসপাতালে তাহিয়াকে নিয়ে এসে মায়ের সামনে দাঁড় করিয়ে বলে, মা
এই নাও তোমার বড় বৌমা, যা করার সিম্পলভাবে তাড়াতাড়ি করো, এসব আর ভালো লাগছে না আমার। সুপ্তর কথা শুনে সুপ্তর মায়ের চোখ খুশিতে চিকচিক করে ওঠে। সকলেই বেশ খুশি হয়। তাহিয়া বড় বড় চোখ করে সুপ্তর দিকে তাকায়। সুপ্ত অন্যদিকে তাকিয়ে বলে, এভাবে তাকানোর কিছু নেই, তোমার বোনের শখ ছিল তার বোনকে যেন বিয়ে করি, আর তুমিও যে মনে মনে এটাই চাও, আই নো। সুপ্তর কথায় তাহিয়া লজ্জা পেয়ে যায়। হিয়া এসে তাহিয়ার কাঁধে হাত রাখতেই তাহিয়া মুচকি হাসে। সকলেই আনন্দ করে তাদের বিয়ের আয়োজন করতে থাকে এবং অবশেষে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরিবারে আবারও খুশির জোয়ার নেমে আসে। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।